আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো, ভালোর দলে আছো। আজকে নতুন একটা গল্প নিয়ে আবার যথারীতি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ভূতের গল্প, এন্টারটেনমেন্ট প্রতিনিয়ত আমরা দিতে চেষ্টা করি তোমাদেরকে। ভূতের গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। তাই রাতের বেলা ইয়ারফোন কানে লাগিয়ে ভয় পেতে আমাদের অনেক ভালো লাগে। এটাও বাংলাদেশের শিল্পের বা বাংলার শিল্প সংস্কৃতির একটা ট্র্যাডিশন। ভৌতিক গল্প শুনতে শুনতেই আমরা বড় হয়েছি। তাই আজকে মেহেদী হাসানের কলমে লেখা একটা ভূতের গল্প আমি তোমাদের মধ্যে তুলে ধরবার চেষ্টা করছি। যে যেখান থেকে শুনছো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং বেল আইকনটা বাজিয়ে রাখবে, যাতে নতুন নতুন গল্পগুলো তোমাদের মাঝে খুব দ্রুত নোটিফিকেশনটা পেয়ে শুনতে পারো। সো আজকে মেহেদী হাসানের কলমে লেখা গল্প সিদ্দি পণ্ডিত স্যার, শ্যামসিদ্দি পণ্ডিত স্যার অন্যতম একটা ভৌতিক গল্প। আজকের এই গল্পে সহযোগিতা করেছেন তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইনে, এডিটিংয়ে, সাউন্ডে আরিফিন রায়হান অনন্ত, আর গল্প পাঠে যথারীতি আমি বাদরুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শ্যামসিদ্দি পণ্ডিত স্যার। বেশ কবছর নানার বাড়িতে যাওয়া হয় না। নানা নানিকে আমাকে ভীষণ আদর করতেন। আমি আমার বাবা মায়ের তৃতীয় সন্তান। আমরা 3 ভাই, 6 বছরে জন্মেছি মায়ের গর্ভে। মা 3 ভাইকে সামলাতে না পারে আমাকে আমার নানির কাছে রেখে যান। আমার তখন 3 বছর বয়স। আমি নানা নানির কাছে এলে মার সাথে বাড়ি ফিরে যেতে চাইতাম না। মূলত এই কারণে আমাকে নানা নানি তাদের বাড়িতে রেখে দেন। আমাদের গ্রাম থেকে নানা নানি গ্রাম খুব বেশি একটা দূরে নয়, রিক্সায় 20 টাকা ভাড়া দিলে যখন তখন যাওয়া যায়। আমাদের গ্রামের নাম কুসুমপুর আর নানার গ্রামের নাম শ্যামসিদ্দি। আমাদের 2 গ্রাম, থানার নাম শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ। মা সপ্তাহে 3-4 দিন এসে আমাকে দেখে যেতেন। আমাদের বাবা ছিলেন প্রবাসী ভাই, তাই বাবার সাথে আমাদের তেমন কিছু ওঠা বসা, বাবার আদর ভালোবাসা কিছু একটা পেতাম না। আমি আমার নানার বাড়িতে দিন দিন বড় হতে থাকি। নানার বাড়ির আশেপাশে সমবয়সের ছেলে মেয়েদের সাথে গড়ে তুলি বন্ধুত্বের প্রভাব। এইভাবে কেটে যায় 2 বছর। আমার বয়স যখন 5 বছর, তখন আমাকে ভর্তি করে দেন শ্যামসিদ্দি সরকারি প্রাইমারি স্কুল। মহা আনন্দে স্কুলে যাওয়া আসা করতে থাকি। ওই স্কুলের শিক্ষক যিনি বাংলা পড়াতেন তার নাম শ্রী শিবনাথ কর্মকার। তার স্কুলের সবাই তাকে পণ্ডিত স্যার বলে চিনতেন। সেই পণ্ডিত স্যারকে নানা রকম আমার জন্য গৃহ শিক্ষক ঠিক করে দেন আমার নানা। প্রতিদিন সন্ধ্যার পর পণ্ডিত স্যার নানার বাড়ি এসে আমাকে পড়িয়ে যেতেন। আমি খুব ভালোভাবে 5ম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হই। নানার বাড়ি থেকে হাই স্কুলে একটু দূরে হওয়ায়, তাছাড়া একটা বিশাল বড় খাল পার হয়ে স্কুলে যেতে আসতে ভেবে মা আমাকে নিয়ে যান আমাদের বাড়িতে, ভর্তি করিয়ে দেন কুসুমপুর হাই স্কুলে। কুসুমপুর ফিরে গেলে আমার মন পড়তে রইত সিদ্দি স্যারের কাছে, যেখানে এতগুলো বছর আমি পার করেছি। আমার শৈশবে সবকটা দিন বারবার আমার মনের আয়নায় ভেসে উঠত শ্যামসিদ্দি গ্রামের চেহারা। তাই স্কুল ছুটির দিনে সকাল সকাল আমি হাজির হতাম নানার বাড়ি গিয়ে। নানার সাথে দেখা করে বেরিয়ে পড়তাম দাসপাড়া, মণ্ডলপাড়া, পালপাড়া, পণ্ডিতপাড়া, বাউলপাড়া। মূলত এই পাড়াগুলো ভাস করতেন আমাদের স্কুলের বন্ধু বান্ধবরা। ঘুরে ঘুরে সবার সাথে দেখা শেষ করে হাজির হতাম গিয়ে আমাদের সেই প্রিয় শিক্ষক দেবনাথ কর্মকারের বাড়ি। স্যারকে প্রণাম শেষে সন্ধ্যার কিছু পূর্বে আমি আবার আমার গ্রামে কুসুমপুরে পৌঁছে যেতাম। বাড়ি ফিরে আমার মার কাছে জানতে চাইতাম, মা জানতে চাইত তোর পণ্ডিত স্যার কেমন আছে। আমি যে আমার পণ্ডিত স্যারকে ভীষণ ভালোবাসি, মা সেটা জানতেন। আমি কুসুমপুর স্কুলে পাঠ চুকিয়ে বাবার সাথে পাড়ি জমাই বিদেশে। বড় ভাই কুসুমপুর বাজারের সিট কাপড়ের দোকান খুলে ব্যবসা করছে, আর মেজো ভাই আমাদের জমি জমা বাড়িঘর দেখাশোনা করে। আমি বিদেশে থাকাকালীন আমার নানা ইসমাইল শিকদার পণ্ডিতপাড়ার একজন শ্রদ্ধাভাজন মানুষ লিভার ক্যান্সারে মারা যান। তবে মারা যাওয়ার পূর্বে আমার মার কাছে আমার কথা বারবার জানতে চেয়েছেন, দেখতে চেয়েছিলেন আমাকে। মাকে বলে দিয়েছিল, আকলিমা আহম্মককে বলিস সে যেন বিদেশ থেকে এসে আমার কবরে 1 মুঠো মাটি দেয়, আর সম্ভব হলে যেন আমার কবরটি বাধাই করে একটা নাম ফলক লাগিয়ে দেয়। আমার নাম কিন্তু আহম্মক নয়, আমার নাম আহম্মদ। তবে আমি
ছোটবেলায় একটু বেশি বোকা কিসিমের থাকায় নানা আমাকে আম্মক বলেই ডাকতেন। তবে নানার ওই ডাকে আমি কিন্তু ভীষণ পুলকিত হতাম। তাই তো আমি বিদেশে থেকে বাড়ি এসে প্রথমে ছুটে যাই আমার নানার কবরের কাছে। জিয়ারত শেষে কবরের মাটি দেই এবং নানার আশা পূরণের কবরটি বাধাই করে নাম ফলক লাগিয়ে দেই। নানার স্মৃতির বুক বেঁধে বেশ কিছু বাড়ি কাটিয়ে আবার ফিরে যাই কর্মস্থল বিদেশে। আজ প্রায় 12 দিন হতে চলল বিদেশ থেকে দেশে এসেছি, কিন্তু এখনো নানার বাড়িতে পা বাড়াতে পারিনি নানা কাজের ঝামেলায়। তবে নানি একদিন এসে আমাকে দেখে গেছে। নানিও ভীষণ দুর্বল হয়ে পড়েছে, হয়তো খুব তাড়াতাড়ি নানার কাছে ফিরে যাবেন। আমি সন্ধ্যায় বেশ আগেই নানার বাড়ি শ্যামসিদ্ধি গ্রামের উদ্দেশ্যে যাত্রা করি। শ্রীনগর বাজারে গিয়ে শিবশঙ্করের মিষ্টির ভান্ডার থেকে আমার নানির পছন্দের নিমকি, বালুশা এবং সাদা রসগোল্লা কিনে রিকশায় উঠে বসি। রিকশা শ্রীনগর চকবাজারের মোড়ে ঘুরতে অগ্রহায়ণের সাদা আকাশে বিকট শব্দে গর্জন, বিজলি চমকানিতে চমকে চমকে রাতে আধার মুহূর্তে নেমে আসে যেন আষাঢ়ের আকাশ ভাঙা বৃষ্টি। আমি রিকশা থেকে নেমে দাঁড়ায় গিয়ে একটা বদ্ধ কাঠের দোকানের সামনে। তখনও বৃষ্টি জড়ছে অজর ধরায়, সহসা থামবে কিনা জানি না। এদিকে বৃষ্টি ভিজেই দোকানি হাঁটুরেরা যার যার বাড়ি রওনা দিয়ে দিয়েছে। আমি শুধু একা দাঁড়িয়েছি নানির পছন্দের খাবার আর আমার পরনের কাপড় শুকানো রাখার পাশে। এখান থেকে নানার বাড়ি খুব বেশি দূরে নয়। বিজলি চমকানিতে দিব্যি চোখে ভেসে আসছে শ্যামসিদ্ধি গ্রাম। এতক্ষণ ওই দোকানের সামনে দাঁড়িয়েছিলাম মনে নেই, তবে ঘন্টা কয়েক তো হবেই। ধীরে ধীরে কমতে শুরু করে বৃষ্টি, সেই সাথে রাস্তা হয়ে পড়ছে ফাঁকা। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। ওই বৃষ্টির মধ্যে কোথাও একটি মানুষের ছায়া চোখে পড়ছে না। এদিকে বিদ্যুৎবিহীন রাস্তা, বিকট ঘুটঘুটি অন্ধকার, তার উপর ভুতুরে অন্ধকার। আমি আর সময় নষ্ট না করে নানার বাড়ির দিকে পা বাড়াই। কর্মপাড়ার সামনে যেতেই দেখি অন্ধকারে কে যেন দাঁড়িয়ে রাস্তার পাশে। আমি একটু ভয়ে ভয়ে সাহস করে বলি, ওখানে কে? আমি শিবেন্দ্রনাথ কর্মকার। তুমি কে হে বাপু? মুহূর্তে আমার মাঝে একটা খুশির আবেগ এসে ভরে যায়। আমি চিনতে পারি আমার প্রিয় সেই স্যার শিবেন্দ্রনাথ কর্মকার, পণ্ডিত স্যার। আমি মাথা নিচু করে প্রণাম করতে যাব, ঠিক এমন সময় স্যার তার হাত উঁচু করে আমাকে থামিয়ে দিয়ে বলে, থাক থাক, এখন প্রণাম করতে হবে না। এই কাদামাটি রাস্তায় চলো, তোমাকে তোমার নানার বাড়ি এগিয়ে দিয়ে আসি। আহম্মদ, তুমি দেশে এসেছো কতদিন হলো? স্যার এই তো 11-12 দিন হবে। তা এতদিন এই বুড়ো স্যারটাকে একবার দেখতে ইচ্ছে করেনি? আমি স্যারের কথা ভীষণ লজ্জা পাই, তবু বিনয়ের সাথে বলি, স্যার আমি এসেই আপনার সাথে দেখা করতে খুব মন চেয়েছিল, কিন্তু বাড়িতে কিছু কাজের ঝামেলা থাকায় দেরি হয়ে গেছে। তাই বলো, তাই তো এলে, একটা দিন আগে আসলে পারতে। স্যার কোনো সমস্যা? না, তেমন কিছু সমস্যা না। এমনই বলল বুড়ো মানুষ, কখন আছি কখন নাই বলা মুশকিল। স্যার আপনার কি ঠান্ডা লেগেছে? আপনার কথাগুলো কেমন যেন বারবার মনে হচ্ছে। হ্যাঁ, ঠান্ডা তো একটু লেগেছে, যে বৃষ্টি, তাছাড়া অসময়ে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে যাওয়ার উপায়। আমি স্যার শারীরিক বিষয় বিবেচনা করে বলি, স্যার আপনাকে আর যেতে হবে না এই ঠান্ডার মধ্যে, আপনি বাড়ি ফিরে যান। তা না হলে শরীর আরো বেশি খারাপ করবে। না রে বাবা আহম্মদ, শরীরের আছেই বা কি, এই শরীর খারাপই বা করবে কি? তাছাড়া আমার ওখানে একটু কাজ আছে, তাই কষ্ট হলেও যেতে হবে। এই অন্ধকার রাতে অসুস্থ শরীর কোথায়, এমন কি কাজ আপনার? ওই যে তোর নানার বাড়ির পাশে যে শ্মশান, ওখানে শ্মশানে যাব ভেবে বাড়ি থেকে বেরিয়েছি। স্যার এত রাতে শ্মশানে যাওয়া কি ঠিক? তাছাড়া বয়ডর বলতে কিছু নেই। আহম্মদ, বয়ডর বলতে নেই, কবর বা শ্মশান ঘাটে, ওখানে মানব জীবন শেষে সবাইকে যেতে হয়। আমি স্যারের কথা নিজের মাঝে নিজেই ভাবনায় পড়ে যাই। এমন অন্ধকারে স্যারের চেহারাটি স্পষ্ট দেখা যায় না, তবে বুঝতে কষ্ট হয় নাই বয়সের বারে নুয়ে পড়েছে সেই সিদ্ধি শিবেন্দ্রনাথ কর্মকার স্যারটি। এদিকে কথার তালে পায়ে পায়ে নানার বাড়ির দৌড়ঘরে পৌঁছে গেছি। আমি ভদ্রতার খাতিরে বিনয়ের সাথে বলি, স্যার আপনি কি আপনার সাথে শ্মশানে আসবো? না না আহম্মদ, তুমি মুসলমানের ছেলে, তোমাকে নিয়ে আমি শ্মশানে গেলে আমার মন বাসনা পূর্ণ হবে না। যাও যাও, তুমি তোমার নানার বাড়ি চলে যাও। আমি স্যারকে পাকা রাস্তায় রেখে নানার বাড়ি কাঁচা রাস্তা সরু গলিতে পা রেখে পেছন থেকে স্যারকে আমাকে ডেকে বলে, আহম্মদ তোমার হাতে ওগুলো কি? স্যার নানির জন্য কিছু খাবার নিয়ে এলাম। বেশ ভালো করেছো। তুমি একটা কাজ করো, তোমার নিমকির পোটলাটা আমাকে দিয়ে যাও, যতক্ষণ শ্মশানে থাকি খেয়ে শেষ করব। তাছাড়া ওরা যদি কেউ আসে তাহলে ওদের না দিয়ে তো একা একা খেতে পারবো না। ও আবার কেমন কথা স্যার? ওই আমার মতো যারা, তারা
এটা কারা স্যার? স্যার আজকে শ্মশানে কোনো অনুষ্ঠান ছিল? হ্যাঁ ছিল। যখন খুব জোরে বৃষ্টি শুরু হলো তখন সব শেষ। দাও দাও করে, দেরি করা যাবে না, নিমকির পোটলাটা দাও। এত রাতে এগুলো তোমার নানি খাবে না, ফেলে দিবে। আমি নিমকির পোটলাটা ব্যাগ থেকে বের করে স্যারের হাতে তুলে দেব। ঠিক এমন সময় আমার মামার টর্চের আলো জেলে আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, কিরে আহমেদ, এখানে দাঁড়িয়ে আছিস একা একা, কার সাথে কথা বলছিস? স্যারের সাথে। কোথায়? কোন স্যারের সাথে? তুমি দেখতে পাচ্ছ না মামা? আমি পণ্ডিত স্যারের সাথে কথা বলছি। কই, আমি তো তোর আশেপাশে কাউকে দেখছি না। তুমি একা কি বলছো মামা? আমি আমার কথা তার টর্চ আলোতে তাকিয়ে দেখি এদিক ওদিক কোথাও কেউ নাই। হঠাৎ এমন অপ্রত্যাশিত ঘটনা, আমার হৃদয় স্পন্দন কেঁপে গেল। মস্তিষ্কের স্মৃতির দ্বারগুলো যেন ছিঁড়ে বেড়ে যেতে চাইছে। আমি আর আমার মাঝে ধরে রাখতে পারি না। গড়িয়ে মাটিতে পড়ে কাদার রাস্তায়। এমন অবস্থায় মামার হাক ডাক, নানার বাড়ি সবাই ছুটে আসে। দৌড়াদৌড়ি করে সবাই আমাকে নিয়ে শুইয়ে দেয় নানির খাটে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর আমি যখন আমার মাঝে ফিরে আসি তখন সবাইকে বলি ঘাটে যাওয়ার ঘটনার বিষয়টা। মুহূর্ত রাত্রির আধার বেদ করে কানে আসে, খড়খড়ি ছড়িয়ে পড়া সবার মাঝে। শ্মশান থেকে ছুটে আসে প্রদীপের মণ্ডল আর পণ্ডিত স্যারের বাইপো নগেন কর্মকার। ওরা দুজন আমার ছোটবেলার বন্ধু। নগেন আমার মুখোমুখি সে দাঁড়িয়ে আমাকে বলল, আহমেদ, তুই যা দেখেছিস, যে কথা বলেছিস, একবার ভেবে দেখতো ঠিক বলছিস কিনা। আরে নগন, সব সত্য। স্যার আমাকে এমন ভাবে ভালোবাসেন, তিনি আমাকে মিথ্যা বলবেন কেন? আমাকে এগিয়ে দিয়ে গেলেন। না, বলবে কি বলবো। কাকা বৃষ্টি শুরুর আগে কিছুক্ষণ পূর্বে দেহ ত্যাগ করেন। এখনো শ্মশান তার সৎকার চলছে। তবে কি কাকার আত্মা সৎকার শেষ আগেই ভূত হয়ে গেল? আহমদ, কাকা নাকি তোর কাছে নিমকি খেতে চেয়েছে? নিমকিগুলো আমাকে দিয়ে কাকার সাথে শ্মশানে দাহ করে ফেলবো। দেহ ত্যাগ করার আগে কাকা নিমকি খেয়ে চেয়েছিল, কিন্তু আকাশ বাপ থাকায় ঘর থেকে বের হতে পারি নাই। কাকাকে আমরা নিমকি খেতে দেয়নি। হয়তো বা কাকার আত্মা, আহারে কাকা আমার নিমকিগুলোর জন্য ভূত হয়ে গেল। স্যারকে তুই নিমকিগুলি খাওয়ালি? হ্যাঁ রে নগেন, আমি স্যারকে সেই নিমকিগুলি খাইয়েছি।